প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম চতুর্থ অধ্যায়ের ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি কাজ নিয়ে, আজ আমরা আলোচনা করব শক্তি নিয়ে এবং শক্তির প্রকারভেদ এবং শক্তির রূপান্তর এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি নিয়ে। আসো আমরা দেখি শক্তি কাকে বলে। মূলত একটা সহজ সংজ্ঞা আছে শক্তির, সেই সংজ্ঞাটা হচ্ছে কাজ করার যে সামর্থ্য তাকে আমরা শক্তি বলি। কাজ করার সামর্থ্যকেই আমরা শক্তি বলি। শক্তি আর কাজ আসলে আলাদা কিছু না, একই নাম, একই ব্যক্তির আসলে দুই নাম, একই জিনিস। কোনো বস্তুর উপর যদি আমি কাজ করি তাহলে ওই বস্তুর মধ্যে শক্তির সঞ্চার হবে, বা আমার মধ্যে শক্তি আছে তাহলে আমি কাজ করতে পারবো, আর আমি কাজ করতে পারার অর্থ কি আমার মধ্যে শক্তি আছে। আসলে শক্তি আর কাজ একই জিনিস। তাহলে এই জন্য শক্তির যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। শক্তির অনেক রূপ আছে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে, শক্তির অনেক রূপ আছে। আমরা যে সরল যে একটা রূপ দুটো, আমরা একটা সরল রূপ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মূলত দুই প্রকার, গতিশক্তি, বিভব শক্তি। গতিশক্তি প্রথমে আমরা দেখি গতিশক্তি জিনিসটা কি। গতিশক্তি বা ইংরেজিতে এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, তাই এটাকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। গতিশক্তি কাকে বলে? কোনো বস্তুর মধ্যে গতির সৃষ্টি হওয়ার ফলে, কোনো বস্তুর মধ্যে গতি থাকার কারণে সে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকেই আমরা গতিশক্তি বলি। সাপোজ তুমি একটা বলকে নিক্ষেপ করলা, এই বলটা একটা স্থির বলকে আঘাত করে ওটাকে কিন্তু তার স্মরণ ঘটালো। একটা বল তোমার হাতে আছে আর একটা বল স্থির রাখা আছে, তুমি এই হাতের বলটাকে তুমি গতিশক্তি দিয়ে বা গতি দিয়ে তুমি ওই স্থির বলটার উপরে নিক্ষেপ করলা। এতে কি হবে? স্থির বলটা আঘাত খেয়ে স্মরণ ঘটবে। তাহলে এই যে গতিশীল বলটা ওই স্থির বলটার উপরে কাজ করে ওই স্থির বলটার স্মরণ ঘটালো। তাহলে এই যে গতির কারণে, এই যে তোমার হাতের বলটা তার গতির কারণে ওই স্থির বলটার উপরে যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, এই শক্তিটাকে আমরা বলি গতিশক্তি। তাহলে গতিশক্তি কাকে বলবো? কোনো বস্তুর মধ্যে গতি থাকার কারণে সে যে কাজ করার সামর্থ্য অর্জন করবে তাকে আমরা গতিশক্তি বলি। তাহলে গতিশক্তির সূত্রটা কি হবে? আমরা জানি নর্মালি গতিশক্তির একটা ফেমাস সূত্র আছে, সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এখন আমরা দেখব এই যে গতিশক্তির এই যে সূত্রটা ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটা কীভাবে আসলো, কোথা থেকে আসলো? মনে করো এটা একটা বল, যে একটা বস্তু যে বস্তুটা ভি বেগে, একটা বস্তু ভি বেগে চলতেছে, গতিশীল আছে। এটা তো চিরকাল এভাবে গতিশীল ছিল না, কোনো এক সময় তো স্থির ছিল। কেউ না কেউ এটাকে তো এই ভি বেগে আনতে কাজ সম্পন্ন করেছে। ধরে নেই এই বস্তুটা আদি বেগ ছিল ইউ, শূন্য ছিল, তার বেগ ছিল 0। কেউ এটার উপরে বল প্রয়োগ করে এটাকে ভি বেগে, মানে এটার বেগ ভি দিয়েছে। তাহলে দেখো এটার আদি বেগ ছিল 0, এটার উপরে বল প্রয়োগ করা হলো এফ। এই বলটা টি সেকেন্ড ধরে কাজ করলো এবং এস মিটার পরে গিয়ে এটার বেগ হলো ভি। আমরা এতটুকু বুঝতে পেরেছি। তারপরে গিয়ে এটা ভি বেগে, সমবেগে এটা চলতে শুরু করলো। ওকে, তাহলে এই যে বেগ শূন্য থেকে যে ভি করলো, এই করতে গিয়ে যে পরিমাণ কাজ করলো সেই কাজটাই আসলে গতিশক্তি রূপে সঞ্চারিত হবে। তাহলে আমরা যদি কাজটা বের করে ফেলতে পারি তাহলে গতিশক্তির রাশিমালাটা পেয়ে যাব। আমরা জানি কাজের সূত্রটা কি, এফ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমরা বলের সূত্র জানি এফ ইকুয়াল টু এম এ এস। গতির সূত্র থেকে আমরা আরেকটা সূত্র জানি, গতির সূত্র থেকে ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু এই বস্তুটার আদিবেগ ছিল 0, তাহলে ইউর মান 0 হবে। ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2as, বা এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a আমরা লিখতে পারি। তাহলে এই এসের জায়গায় আমরা এসের যে মানটা, সে মানটা আমরা এখন এখানে বসিয়ে দিই। তাহলে থাকে কি ভি স্কোয়ার বাই 2a।
এ এ কাটা চলে যায়, থাকে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে আমরা এই বস্তুটাকে তার বেগ শূন্য থেকে ভি করতে কাজের পরিমাণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই বস্তুটার বেগ ছিল শূন্য, সেই শূন্য থেকে তার বেগ ভি করতে আমাকে কাজ সম্পন্ন করতে হয়েছে হাফ এম ভি স্কোয়ার। এই কৃত কাজটাই এখন গতিশক্তি রূপে বস্তুটির মধ্যে সঞ্চারিত হবে। এই গতিশক্তি নিয়েই এখন সে চলবে। তাহলে দেখো আমরা বলতে পারি কৃত কাজ সমান সমান ব্যয়িত শক্তি সমান সমান গতিশক্তি। আমরা আবার বলতে পারি কৃত কাজ সমান সমান ব্যয়িত শক্তি সমান সমান গতিশক্তি, একই কথা। ঠিক আছে, এটাতে তোমরা কনফিউজ হও না। আমি বস্তুর উপরে যে কাজটা সম্পন্ন করব, যা কাজ করব, যে কৃত কাজটা হবে সেটাই হচ্ছে আসলে গতিশক্তি, সেটাকেই আমরা ব্যয়িত শক্তি বলি। ওকে, তাহলে আমরা এখানে গতিশক্তির যে সূত্র, সেই সূত্রটা আমরা দেখতে পেলাম, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তুমি যদি এই এম এর জায়গায় এম এর একক এবং ভি এর জায়গায় ভি এর একক বসিয়ে দেখো, তাহলে দেখবা সেই কাজের এককই পাচ্ছ নিউটন মিটার। তাহলে আমরা বলতে পারি কাজ আর শক্তি আসলে একই রাশি। কাজের একক যা, শক্তির এককও তা, কাজের একক যা, গতিশক্তির এককও তা। এবার আমরা চলে যাই বিভব শক্তিতে। বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি ইপি দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তি কাকে বলে বা বিভব শক্তি কি? কোনো বস্তুর উপর কোনো বস্তুর তার অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তির সঞ্চার হবে বা যে শক্তি সঞ্চিত হবে তাকে আমরা বিভব শক্তি বলি। সাপোজ এই কলমটা ডেস্কের উপরে ছিল, স্থির ছিল, তখন ওটার মধ্যে কোনো শক্তি ছিল না। তুমি এই কলমটাকে এই উচ্চতায় বা একটা হাইটে 2 মিটার উপরে উঠালা, তাহলে এখন কি ছেড়ে দিলেও স্থির থাকবে না? ওই বস্তুটার, এই কলমটার অবস্থানের পরিবর্তন হয়েছে। সে ডেস্কে ছিল, সাম্যাবস্থানে ছিল। সেই ডেস্ক থেকে তুমি যদি তাকে 2 মিটার উচ্চতায় উঠাও, তার অবস্থানের পরিবর্তন করাও, তাহলে কিন্তু সে এখন আর স্থির থাকবে না। তার ভিতরে একটা শক্তি সঞ্চারিত হবে বা তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হবে। এই সঞ্চিত শক্তির কারণেই তুমি যদি এখন এটাকে ছেড়ে দাও, সেই গতিশক্তিতে রূপ নিবে এবং ডেস্কের উপরে আঘাত করবে আবার। তাহলে এই যে সঞ্চিত শক্তি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠানোর কারণে, এই সঞ্চিত শক্তিটাকে আমরা বিভব শক্তি বলি। বা যদি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে স্প্রিং দিয়ে যদি উদাহরণ দেই, একটা স্প্রিং, তুমি এই স্প্রিংটাকে একেবারে সংকুচিত করে ফেললা, ঠিক আছে, এর সামনে একটা বল রাখলা। তুমি যদি এই স্প্রিংটা এখন ছেড়ে দাও, স্প্রিংটা কি করবে? বলের উপরে আঘাত করে বা বলটাকে ধাক্কা দিয়ে বলটার অবস্থানের পরিবর্তন বা ওই বলটার একটা কি স্মরণ ঘটাবে না? তাহলে দেখো স্প্রিংটার অবস্থানের পরিবর্তনের কারণে এই স্প্রিংটা ওই বলটার উপরে যে কাজ সম্পন্ন করলো, সেই কাজটাকে আমরা, বা এই যে সে যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, সেই কাজ করার সামর্থ্যকে আমরা বিভব শক্তি বলি। তাহলে যদি আমি আবার বলি, স্প্রিংটাকে তার অবস্থানের পরিবর্তনের কারণে, সংকোচনের কারণে এই স্প্রিংটা ওই বস্তুটার উপরে যে কাজ সম্পন্ন করলো, যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, তাকেই আমরা বিভব শক্তি বলি। বিভব শক্তি যে সূত্রটা, সেটা আসলে দুই ক্ষেত্রে দুই রকম। আমি আগে হাইটের কারণে একটা বস্তু এই অবস্থানে ছিল, তাকে তুমি এই উচ্চতায় উঠালা, বি অবস্থানে নিলা, তার জন্য যে বিভব শক্তি, সেটা আগে আমরা দেখি, তারপর আমরা স্প্রিংয়ের জন্য দেখব। একটা বস্তু এই অবস্থানে ছিল, ভূমিতে ছিল, সাম্যাবস্থানে ছিল, তার মধ্যে কোনো বিভব শক্তি ছিল না, তাকে তুমি এই উচ্চতায় উঠানোর কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চারিত হবে, সেটাকে আমরা বিভব শক্তি বলি। দেখি আমরা বিভব শক্তির রাশিমালাটা কি হবে এর জন্য। আমরা জানি বিভব শক্তি ইপি সমান সমান mgh। এই রাশিমালাটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটা আমরা এখন দেখব, প্রতিপাদন করব। এই রাশিমালাটা কিভাবে আমরা বের করব? আমরা জানি নর্মালি এই বস্তুটাকে এই অবস্থান থেকে এই উচ্চতায় উঠাতে আমাকে একটা কাজ করতে হয়েছে।
আমার করাকৃত কাজটাই কিন্তু এখানে বিভব শক্তি আকারে সঞ্চিত হবে। যদি আমি কতটুকু কাজ করেছি সেই কাজটা বের করে ফেলতে পারি, তাহলে ইজিলি বিভব শক্তির রাশিমালাটাও পেয়ে যাব। তাহলে দেখি এখন বিভব শক্তির রাশিমালাটা বের করি। আমার করাকৃত কাজ সমান সমান এফ এস। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কিন্তু এস হচ্ছে সরণ। এখানে বস্তুটার একটা উচ্চতায় উঠানো হয়েছে, এখানে সরণটা হচ্ছে তার উচ্চতা, তাই এস এর জায়গায় আমরা এইচ লিখব। এই বি অবস্থানে উঠানোর কারণে তার উপর কি একটা অভিকর্ষ বল কাজ করবে না? সেই অভিকর্ষ বলটা হচ্ছে এফ, আর আমরা জানি অভিকর্ষ বল এফ ইকুয়াল টু এম জি। তাহলে এফ এর জায়গায় এফ এর মানটা বসিয়ে দাও, এম জি এইচ। এই হচ্ছে আমার বিভব শক্তির রাশিমালা। তাহলে আমার করাকৃত কাজই হচ্ছে ব্যয়িত শক্তি, আর এই ব্যয়িত শক্তিটাকেই আমরা বিভব শক্তি বলতে পারি। এখানে কৃত কাজটাকেই আমরা বিভব শক্তি লিখতে পারি। তাহলে কাজ আর শক্তি একই রাশি, আমার করাকৃত কাজটাই এখানে বিভব শক্তি আকারে সঞ্চিত হবে। তাহলে আমরা উচ্চতার কারণে বিভব শক্তির রাশিমালাটা দেখলাম। এবার আমরা চলে আসি স্প্রিংয়ের বিভব শক্তি। স্প্রিংয়ের বিভব শক্তিটা এটা একটু হাই ক্লাসের, কিন্তু তোমাদের জন্য আমি একটু সহজ করে আলোচনা করব। দেখি, একটা স্প্রিং, তার সামনে মনে করো একটা বস্তু রাখা আছে, এটা সাম্য অবস্থানে আছে। তুমি কি করলা? স্প্রিংটাকে একটু সংকুচিত করে ফেললা। স্প্রিংটার উপরে বল প্রয়োগ করলে, তুমি মনে করো এফ বল প্রয়োগ করে স্প্রিংটাকে একটু সংকুচিত করে ফেললা। মনে করো এক্স পরিমাণ সংকুচিত করে ফেললা। এখন তাহলে স্প্রিংয়ের বিভব শক্তি কত হবে? স্প্রিংয়ের বিভব শক্তি কিভাবে বের করবা তুমি? দেখো, বিজ্ঞানী হুকের একটা ফেমাস সূত্র আছে যে কোনো বস্তুরকে তুমি যদি বিকৃত করো, আর এই বিকৃত করতে তুমি যে বল প্রয়োগ করো এটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ তুমি বস্তুটাকে যত বিকৃত করবা, ওই বস্তুটার মধ্যে তত বেশি বল সৃষ্টি হবে। তুমি একটা স্প্রিং নর্মালি আছে, তুমি ওকে প্রথমে একটু বল প্রয়োগ করলে ও তোমার উপরে তেমন বল প্রয়োগ করবে না, কিন্তু তুমি যদি যত ওকে সংকুচিত করতে যাবা, তোমার উপরে তত বেশি বল প্রয়োগ করবে। অর্থাৎ তুমি এক্স এই সংকোচনটা যত বাড়াবা, স্প্রিংয়ের ভিতরেও তো বলের পরিমাণ বেড়ে যাবে। তো দেখো, সংকোচন যত বাড়তেছে, স্প্রিংয়ের ভিতরে যে বলটা স্প্রিং যে বলটা প্রয়োগ করবে সেই বলটাও তত বাড়তেছে। সংকোচন হচ্ছে ভেতরের দিকে, আর স্প্রিংয়ের ভিতরে যে বলটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বাইরের দিকে। অর্থাৎ আমরা বলতে পারি পীড়ন অর্থাৎ এই বল এই বিকৃতির সমানুপাতিক। বিজ্ঞানী হুকের সূত্রানুসারে পীড়ন অর্থাৎ স্প্রিংয়ের ভিতরে যে বলটা সৃষ্টি হবে সে বল আর যে বিকৃতি, তুমি একে যে সংকোচন ঘটাচ্ছ সেই সংকোচনের সমানুপাতিক। কিন্তু দেখো, স্প্রিংয়ের ভিতরে যে বল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বাইরের দিকে, সরণটা হচ্ছে ভেতরের দিকে, বিপরীত দিকে। অর্থাৎ আমরা একটা মাইনাস চিহ্ন দ্বারা সেটাকে প্রকাশ করতে পারি। তাহলে স্প্রিং বলের সূত্রটা কি হবে? স্প্রিং বল তার সংকোচনের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখানে এটা দিয়ে আমরা অঙ্ক করতে চাই। আমরা এটাকে সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে সমান চিহ্ন বসালাম, আর সমান চিহ্ন বসালে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম, আর এক্স। এখানে কে কিন্তু মাইনাস না, মাইনাসটা দ্বারা জাস্ট বোঝাচ্ছে স্প্রিংয়ের যে বল আর স্প্রিংয়ের যে সংকোচন এটা পরস্পর বিপরীত দিকে, তা বোঝানোর জন্যই কিন্তু মাইনাস চিহ্ন। এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা কিন্তু ধনাত্মক ধ্রুবক। আর এই কে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এই কে বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা স্প্রিংটাকে সংকোচনের কারণে স্প্রিংয়ের ভিতরে যে বল সৃষ্টি হয়েছে সেই বলের জন্য একটা রাশিমালা পেয়ে গেলাম, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স।
এবার আমরা বের করে ফেলি বিভব শক্তির পরিমাণ। আমরা নর্মালি জানি, দেখো এই স্প্রিংয়ের ভিতরে যে বল এফ সৃষ্টি হয়েছে সেই বলের সমপরিমাণ বল তুমি বাইরে থেকে প্রয়োগ করতেছো। তুমি যখন এইখানটায় বল প্রয়োগ করলা তখন কিন্তু স্প্রিং তেমন একটা তোমার উপর বল প্রয়োগ করেনি। তুমি যত বেশি বল প্রয়োগ করতেছো স্প্রিংয়ের বলের পরিমাণটাও তত বেশি বাড়তেছে। অর্থাৎ তোমার বল আর স্প্রিংয়ের বল সমান। আমি তো আর স্প্রিংয়ের ভেতরের বলটা এখন পরিমাপ করতে পারবো না, যেহেতু স্প্রিং বল আর আমার বল যেহেতু সমান, আমি যদি আমার বলটা পরিমাপ করে ফেলতে পারি তাহলে স্প্রিংয়ের বলটা বের করে ফেলতে পারবো, যেহেতু স্প্রিং বল আর আমার বল সমান। দেখো এটা স্প্রিং বল যেটা বাইরের দিকে কাজ করতেছে, কিন্তু আমি তো ভেতরের দিকে কাজ করতেছি, আমি তো ভেতরের দিকে বল প্রয়োগ করতেছি। ঠিক তাহলে আমার দ্বারা বলের পরিমাণটা হবে F = kx, মাইনাসটা উঠে যাবে, কেননা স্প্রিং বল বাইরের দিকে কাজ করে আর আমি ভেতরের দিকে কাজ করি, তাই আমার বলটার পরিমাণ হবে কি F = kx। আচ্ছা, এতটুকু পাশে রাখো। এবার আসি আমরা বিভব শক্তির রাশিমালাটা দেখে ফেলি। এই যে আমি বস্তুটাকে এখান থেকে এক্সের মান এখানে 0, এখান থেকে এই এক্স পরিমাণ সরণ ঘটাতে, এই এক্স পরিমাণ সরণ ঘটাতে আমি এফ বল প্রয়োগ করেছি, তাহলে আমি এখানে কাজ সম্পাদন করলাম। আমার করা কৃত কাজটা এখানে কিন্তু স্প্রিংয়ের বিভব শক্তি আকারে সঞ্চিত হবে। যদি আমি কোনোভাবে আমি যে কাজটা করেছি সেই কাজটা বের করে ফেলতে পারি তাহলে স্প্রিংয়ের বিভব শক্তিটা পেয়ে যাব। তাহলে আমার করা কৃত কাজ W সমান হচ্ছে Fs। এবার একটু খেয়াল করো, আমরা যে হাইটের বেলায় দেখেছিলাম উচ্চতার বেলায় একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল, তার উপরে এফ বল কাজ করতেছে। এই বস্তুর বেলায় খেয়াল করো, এখানে এই জায়গাও অভিকর্ষ বল যা, এখানেও অভিকর্ষ বল তা, এখানেও তা, এখানেও তা, অর্থাৎ সমস্ত জায়গায় এই উচ্চতার সমস্ত জায়গায় অভিকর্ষ বলের পরিমাণ সমান নির্দিষ্ট। কিন্তু স্প্রিংয়ের বেলায় দেখো এইখানে বল কিন্তু 0, আস্তে আস্তে বলের সংকোচন যত বেশি হচ্ছে বলের পরিমাণও ততই বাড়তেছে। তাহলে দেখো এখানে কিন্তু বলটা নির্দিষ্ট থাকতেছে না, ধ্রুবক থাকতেছে না। ঠিক আছে, তাহলে এর বেলায় কিন্তু আমরা যে সাধারণ যে সূত্রটা ইউজ করতে পারবো না, আমাদেরকে একটু এখানে ক্যালকুলাসের সাহায্যে এখানে এই বিভব শক্তিটা বের করতে হয়। কিন্তু ক্যালকুলাস তো অনেক হাই ক্লাসের পড়া, কিন্তু আমরা অন্য একটা পদ্ধতিতে এখানে বিভব শক্তিটা বের করে ফেলবো। আমি আবারও বলতেছি, উচ্চতার জন্য যে বিভব শক্তি ওখানে বল নির্দিষ্ট থাকে, তাই আমরা সাধারণভাবে এখানে বিভব শক্তিটা বের করে ফেলতে পারি। কিন্তু স্প্রিংয়ের বেলায় এইখানে বলের পরিমাণ ছিল 0, আস্তে আস্তে সংকোচন যত হচ্ছে, এক্সের পরিমাণ যত বাড়তেছে বলও তত বাড়তেছে, অর্থাৎ বল কিন্তু নির্দিষ্ট থাকতেছে না। তাই এইখানে আমরা কিন্তু সাধারণ যে সূত্র, সাধারণ যে নিয়ম, এখানে কিন্তু আমরা সেই নিয়মে কাজটা বা বিভব শক্তিটা বের করতে পারবো না। আমাদেরকে এখানে এটা সম্পাদন করতে বা এটা বের করতে আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হয়। কিন্তু আমি এখানে একটা সহজ নিয়মে তোমাদেরকে এই বিভব শক্তিটা বের করে দেখাবো। আচ্ছা দেখো, এখানে কোনো বল প্রয়োগ হয় নাই, কোনো সরণ হয়নি, তাই কোনো বল প্রয়োগও হয় নাই, অর্থাৎ বলের পরিমাণ 0। এখানটায় এখান থেকে এতটুকু তার দূরত্ব হচ্ছে x, সরণ হচ্ছে x, তাই এই জায়গাটায় তার বলের পরিমাণ হবে F = kx। ঠিক আছে, এই জায়গাটায় তার বলের পরিমাণ হবে kx। আমরা যদি এই এতটুকু দূরত্বের মধ্যে গড় বের করে ফেলতে পারি, বলের একটা গড় বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু বিভব শক্তিটা পেয়ে যাব। তাহলে দেখো আমার বলের গড়টা কত হবে, এখানে এটাকে F1 ধরলাম, এটাকে F2 ধরলাম। F1 আর F2 কে গড় করলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। F1 হচ্ছে 0, F2 হচ্ছে, তাহলে F2/2, F2 হচ্ছে kx আর 2, তাহলে F = আমি কত পাচ্ছি, হাফ kx। গড়টা পেয়ে গেলাম আমি। এবার এই F এর জায়গায় F এর মানটা বসিয়ে দাও, হাফ kx। এখানে s হচ্ছে সরণ, কিন্তু আমি এখানে সরণ হিসাবে x কে নিয়েছি, তাই s এর জায়গায় আমি x লিখব। তাহলে x = হাফ kx।
এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমার কৃতকাজের রাশিমালা বা স্প্রিংয়ের জন্য বিভব শক্তি।